ওই যাদবপুরে দু একজন কে মাথায় মার খেলো কি হলো এটা নিয়ে কিন্তু কোনো রকম বড় কিছু এফেক্ট হবে না, এর ইম্প্যাক্ট নেই। বামেরা মোটামুটি শেষ, বামেরা ফিরবেও না, হেরে গেছে, ভেঙে গেছে, ধান্দা মিটে গেছে। আবার যদি কংগ্রেসে ফেরে, আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা একটা খুব সুন্দর রাজনৈতিক চাল, খুব ভালো চাল, মানে রাজনৈতিক দিক থেকে একটা খুব ভালো সিদ্ধান্ত। দেখুন, আমি অনেক ইন্টারভিউতে বলেছি, কংগ্রেস ছাড়া ভারতবর্ষের রাজনীতি কোনোদিন টিকতে পারে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় মাটির রাজনীতি কিন্তু করেনি। তাসের ঘরের থেকেও তাড়াতাড়ি ভেঙে পড়লো তৃণমূল কংগ্রেস। এই একটা কথা হচ্ছে, তৃণমূল দলে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, মাঝখানে আইপ্যাক, আরেকদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটা দল চালাতে গেলে, রাজনৈতিক দল চালাতে গেলে রাজনৈতিক লোকেদের নিতে হয় যারা সময় দিতে পারবে। এখন যদি সেলিব্রিটিদের দিয়ে দল চালানো হয় তাহলে এরমই হবে। কারণ তাদের ধান্দাটা কি? তাদের ধান্দাটা হচ্ছে সিনেমাতে শুটিং করব, আর একটা স্ট্যাটাস সিম্বল, একটা এমএলএ হলাম, এমপি হলাম, একটা কাউন্সিলর হলাম, এই কিছু পাওনা ওখান থেকে হয়ে গেল। দুদিক থেকেই পাওনা যাতে ঠিক থাকে এই ব্যবস্থাগুলো ওরা করে। আর ওদেরকে দিয়ে ইলেকশন, ওদের মুখগুলো দিয়ে ইলেকশন জেতানো হয়। কারণ যেখানে দুপক্ষ আছে, তৃণমূলের মারামারি করছে, সেখানে মাঝখানে একটা ফিগার দাঁড় করিয়ে দিয়ে গেল, তার সে জিতে বেরিয়ে গেল। এই ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, এটা ভুল ছিল। আবার আমি বলছি, এটা ভুল ছিল। আর আইপ্যাককে ধরে, আইপ্যাক কী করলো সেটা তো তার নমুনা আমরা দেখলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় এক আইপ্যাকের ওপর প্রচণ্ড নির্ভরশীল ছিলেন, সেই আইপ্যাক তাদের পুরো ডুবিয়ে দিয়ে চলে গেল। একটা কথা বলি, রাজনীতি করতে গেলে কিন্তু কর্পোরেট স্টাইলে করলে হয় না। রাজনীতিটা কিন্তু পাঁচতলায় থেকে হয় না, একেবারে রাস্তায় মিশে করতে হয়। তো সেইখানে তৃণমূল ভাঙবে এটা তো অনেকেই বলেছিল। হেরে গেছে, ভেঙে গেছে, ধান্দা মিটে গেছে। তার মধ্যে কিছু আবার নেতা তৈরি হয়েছে যাদের জিপটা খুব বড়, জিপটা ভালো, জিপটা বার করে। আবার তার সাথে তিনিও ওই লোভে আর লাভ করতে গিয়ে তিনিও কেটে পড়লেন। ঘটনাচক্রে তৃণমূলে ধান্দাবাজ লোক বেশি এসে গেছিল। আসল তৃণমূল যারা, যারা সত্যিকারের তৃণমূল 98 সাল থেকে করেছে, তারা কিন্তু পেছনের বেঞ্চে চলে গেছে। আমরা দেখলাম যে দল তো ভাঙছেই ভাঙছে, তখন এরপর থেকে যেই কয়েকজন বাকি আছে তার মধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তাই আইনজীবী, তার হয়ে লড়াই করার কথা ছিল। দেখা যায় এতটাই অধ্যত্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখন রাগান্বিত, ক্ষোভ উগড়াচ্ছেন, তিনি তার বিরুদ্ধে লড়বেন না বলে জানিয়ে দিয়েছেন। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুরুটা দেখতে হবে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুরুটা কিন্তু মাটির রাজনীতি থেকে শুরু হয়নি। এক ম্যাডামের আত্মীয় ভাইপো সেই জায়গা থেকে এসছে। তৃণমূল যুবা বলে একটা, যখন তৃণমূলের যুব একটা ছিল, যেটা শুভেন্দু অধিকারী লিড করছিল, সেই সময় যুবা বলে একটা তৈরি করে দেওয়া হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা কোল্যাটারাল অর্গানাইজেশন করিয়ে দেওয়া হলো, এই ল্যাটারাল এন্ট্রিতে ঢুকলো। তারপর উনি কিন্তু বৈভবের আস্ফালন হয়েছে, এটা তো অস্বীকার করার নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় মাটির রাজনীতি কিন্তু করেনি। আর ডায়মন্ড হারবার মডেল করতে গিয়ে উনি কিন্তু কিছু ক্রিমিনালকে প্রমোট করেছিলেন। তারা কিন্তু রাজনীতির থেকে, তারা কিন্তু গায়ের জোরে পলিটিক্স করাটা বিশ্বাসী। মানুষকে আপনি কতদিন চেপে রাখবেন? একদিন মানুষ কিন্তু পাল্টা দেবে। আর একটা কথা, যেদিন মানুষ মানে ভীষণ বিরক্ত হবেন, সেই দিন কিন্তু কোনো মেশিনারি কাজ করে না। এই ঘটনাটাই ঘটেছেন। গায়ের জোরে আপনি নির্বাচন একবার জিতবেন, দুবার জিতবেন, একবার হেরে যাবেন। এই অনিল বসু, সিপিএমের অনিল বসু 7 লাখ 6 লাখ ভোটে জিততেন, তো গায়ের জোরে জিততেন। 6 লাখ ভোটে তো আপনি কখনো জিততে পারেন না। অমিত শাহও জিতেছেন। তো ঘটনা হচ্ছে এখানে পরিষ্কার গায়ের জোর আছে। আপনি মানুষকে যদি ভোট দিতে দেন, আপনি খুব বেশি হলে 1 লাখে যে 2 লাখ মেনে নেবে লোকে। কিন্তু যখনই একটা এরকম একটা অ্যাস্ট্রোনমিক্যাল নাম্বার হয়ে যাবে, তখন কিন্তু লোকে কেউ মেনে নেয় না। জানবেন গায়ের জোয়ারি আছে, ভোট লুট হওয়া, এই ব্যাপারগুলো আছে। এখন ডায়মন্ড হারবার মডেল কিন্তু মিজারেবলি ফেল করেছে, এটা অস্বীকার করার নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যথেষ্ট কারণ আছে তাকে দোষারোপ করার। কল্যাণবাবু আজকে যে কথাগুলো বললেন, যে অ্যারোগেন্সি কথাটা, হ্যাঁ, ডেফিনেটলি হি ইজ অবডিউরেট, বিকজ হি ওয়াজ নেভার রুটেড টু গ্রাউন্ড লেভেল পলিটিক্স। এটা কিন্তু ঘটনা, গ্রাউন্ড লেভেল পলিটিক্সটা উনি করেননি।
বক্তৃতা দেওয়া, মঞ্চ তৈরি করে দেওয়া একটা জিনিস, আর ঘটনাচক্রে আপনি লোকের সাথে সারাদিন মিশছেন, সেটা আরেকটা রাজনীতি, যেটা তৃণমূলের কিন্তু অনেকেই করেন, কিন্তু তাদেরকে আবার বলছি কর্নারে সরিয়ে দেওয়া হয়েছে। তারা সামনে এলে আজকে এই ফলাফলটা হতো না। এই যে আমরা দেখলাম অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন, সোনিয়া গান্ধী থেকে বসছেন, কি মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় আবার কি নিজের ঘরে অর্থাৎ কংগ্রেসে ফিরে যাবে, সেই সম্ভাবনা দেখতে পাচ্ছেন? উপায়ও নেই। আবার যদি কংগ্রেসে ফেরে, আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা একটা খুব সুন্দর রাজনৈতিক চাল, খুব ভালো চাল, মানে রাজনৈতিক দিক থেকে একটা খুব ভালো সিদ্ধান্ত। দেখুন, আমি অনেক ইন্টারভিউতে বলেছি, কংগ্রেস ছাড়া ভারতবর্ষের রাজনীতি কোনোদিন টিকতে পারে না। কংগ্রেস, তারা স্বাধীনতা সংগ্রামের সাথে লড়েছে, তারপরেও তারা এত বছর সরকার তারা রাজত্ব করেছে। কংগ্রেস কিন্তু মধ্যমপন্থী দল, তারা সব ধর্মের মানুষকে নিয়ে কাজ করেছে, তারা সব স্তরের মানুষকে নিয়ে কাজ করেছে। কংগ্রেসে আপনি বিজনেসম্যানকেও পাবেন, কংগ্রেসকে আপনি সাধারণ একজন সমর্থককেও এমএলএ বা এমপি হিসেবে পাবেন। কংগ্রেস দলে যদি মমতা বন্দ্যোপাধ্যায় মিশে যায়, তাহলে আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়েরই লাভ হবে, পশ্চিমবঙ্গের লাভ হবে। এখন বিজেপির বিরুদ্ধে কিন্তু আপনাকে লড়তে হবে, কারণ বামেরা তারা নেই, সিনে নেই। ওই যাদবপুরে দু একজন কে মাথায় মার খেলো কি হলো, এটা নিয়ে কিন্তু কোনো রকম বড় কিছু এফেক্ট হবে না, এর ইম্প্যাক্ট নেই। বামেরা মোটামুটি শেষ, বামেরা ফিরবেও না। কিন্তু কংগ্রেস ফিরবে যে কোনো সময়। কংগ্রেসের সাথে মিশে যাওয়া আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত সঠিক। 2029-এ তাহলে এই যে বিজেপিকে সরাতে কতটা সক্ষম হবে? দেখুন, তৃণমূলের 15 বছর বিজেপি 1 মাসে দেখিয়ে দিয়েছে, ঠিক আছে? বিজেপির এজেন্ডা নেই, অপোজিশনকে এজেন্ডাটা দিতে হবে বিজেপিকে কাজ করার জন্য। মানে প্র্যাকটিক্যালি বিজেপির নিজস্ব কোনো, আপনি 1 মাসে কি দেখলেন? বুলডোজার দেখলেন, হকার উচ্ছেদ দেখলেন, কতগুলো বাড়ি ভাঙতে দেখলেন। এই 3টে ছাড়া তো আর বিজেপির কিছু নেই। মন্ত্রিত্ব সবাই পেল, পোর্টফোলিওটা সবে পেল। স্বপন দাশগুপ্ত কী অর্থ দেখবে আমি জানি না, তারপর স্বাস্থ্য কত ভালো হবে আমি জানি না, কারণ তাদের কোনো অভিজ্ঞতা বলে কিছু আছে বলে, এবং রাজনৈতিক অভিজ্ঞতা তাদের নেই। তারা কি তৈরি করবে, কি বানাবে আমি জানি না। কিন্তু একটা কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে, একটা ছেলেকে যেভাবে রাস্তায় মেরেছে, হ্যাঁ জয় শ্রীরাম বলেছে, তাকে মারধর ছাত্ররা করেছে স্কুলের। আমার বক্তব্য এখানে অন্য, ছাত্ররা যদি মেরে থাকে তাদের শাস্তি দেওয়ার দায়িত্ব কিন্তু স্কুলের প্রিন্সিপাল, স্কুলের অ্যাডমিনিস্ট্রেশন, পাবলিকের নয়। বজরং দলের দায়িত্ব কিন্তু সেটা তাদের নয়, তারা প্রোটেস্ট করতে পারে। কিন্তু আমার বক্তব্য, আপনি যেটা বলছেন, এবার 2029-এ কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেলে কংগ্রেসের সাথে যদি আপনি বিজেপির লড়াই হয়, এই বাইনারি যদি হয়, তাহলে কিন্তু বিজেপির পক্ষে দুঃখ আছে। এটা কিন্তু সারা ভারতবর্ষে আপনি দেখুন, বিজেপি কিন্তু একটার পর একটা অকৃতকার্য হচ্ছে প্রত্যেকটা জায়গায়। মানে ফরেন ইনভেস্টমেন্ট চলে যাচ্ছে এখান থেকে, তেলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, মানুষের পেটে লাথি মারার জন্য যা যা দরকার বিজেপি দায়িত্ব নিয়ে করছে। আজকে নাভিকরা এত বড় বড় কথা শুনছি, ডোনাল্ড ট্রাম্প আর মোদি সব এত ভালো সম্পর্ক, সুসম্পর্ক, ওটা তো আদানিকে বাঁচানোর জন্য করতে যাওয়া। কিন্তু ঘটনাচক্রে আজকে নাভিকরা আটকে পড়েছে, আমেরিকার অস্ত্র এসে পড়ছে। তো সেইখানে যদি দেখেন ইন্টারন্যাশনাল বা আমাদের ন্যাশনাল লেভেলে আনএমপ্লয়মেন্ট বাড়ছে, তাই জন্য আরশোলা তৈরি হচ্ছে। আরশোলার মতন কথা সুপ্রিম কোর্টের জাজ বলছেন। তো ঘটনাচক্রে হচ্ছে বিজেপি, কিন্তু বিজেপির ওপর মানুষ ক্ষুব্ধ, এবং পশ্চিমবঙ্গের মানুষ আর 5টা মাস যাক, 6 মাস পরে কি দেখা যাবে বিজেপি সেটা বুঝতে পারবে। 1 মাসে বুঝে নিয়েছে যে বিজেপি এলে কি হতে পারে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট, কয়েকজন উদ্ভট আছেন যারা জয় শ্রীরাম ভক্ত বা যারা সাম্প্রদায়িকতার বীজ বপন করতে চায়, তারা ছাড়া যদি পশ্চিমবঙ্গের সাধারণ যে ফ্লোটিং ভোটার আছে, সেক্ষেত্রে বিজেপির কিন্তু ব্যথা আছে। কংগ্রেস যদি শক্তিশালী হয়ে যায়, আমি মনে করি এটা বিজেপির পক্ষে ভয়ানক, বিজেপির পক্ষে হারের কারণ হবে। কারণ কংগ্রেসকে ইউনাইটেড যদি হয়ে যায়, কংগ্রেস যদি লড়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যদি একটা জায়গায় চলে যায়, তাহলে আমার মনে হয় কংগ্রেস দল শুধু শক্তিশালী হবে না,
কংগ্রেস দল একটা বিরাট লড়াই দিতে পারবে এবং সারা ভারতবর্ষে কংগ্রেস ছাড়া কিন্তু উপায় নেই। ছোট ছোট দল হোক, লিডারশিপটা কংগ্রেসকে দিতে হবে, এটা খুব স্পষ্ট।